5-6 কোটি বা 4 কোটি জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকারকে আপনি এবং এটা বিএনপি প্রথমে এই দাবির সঙ্গে একমত ছিল না। আমার স্পষ্ট মনে আছে অন্তর্বর্তী সরকারের সময় ফখরুল ইসলাম আলমগীর সাহেব তদানীন্তন মহাসচিব বলেছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। আওয়ামী লীগের কার্যক্রম হ্যাঁ নিষিদ্ধ, সেটা তো ইন্টারিম গভর্নমেন্ট হ্যাঁ যেটা কার্যক্রম নিষিদ্ধ যেটা করে গেছে। এখন তারপরও এখন আমরা মাঝে মাঝেই দেখছি হঠাৎ তারা বের হচ্ছে, ঝটিকা দুইজন চারজন মিছিল করছে। এটা চুলচেরা বিশ্লেষণ করে সচিবালয় সহ সুপ্রিম কোর্টের যে বিচারক নিয়োগ, এগুলো অলরেডি বলা হয়েছে ওপর থেকে যারা পলিসি মেকিংয়ে আছে আমাদের দলের, যে আমরা এটা নিয়ে কাজ করছি এবং অচিরেই আমরা এই আইনগুলো সংসদে আনবে। আমি সেটা আশা করছি যে আনবে। দেখেন, আওয়ামী লীগের কার্যক্রম হ্যাঁ নিষিদ্ধ, সেটা তো ইন্টারিম গভর্নমেন্ট হ্যাঁ যেটা কার্যক্রম নিষিদ্ধ যেটা করে গেছে। এখন তারপরও এখন আমরা মাঝে মাঝেই দেখছি হঠাৎ তারা বের হচ্ছে, ঝটিকা দুইজন চারজন মিছিল করছে। এখন হয় কি যে আর কিছু না হোক, তারা তো আমাদের এই দেশটাকে আনস্টেবল করতে চাইবে, তারা অস্থিতিশীল করতে চাবে, এটা তো আমরা সবাই বুঝি। এটা এমন না যে এটা বোঝার জন্য আইনস্টাইন হতে হয়, আমাদের আইনস্টাইন হতে হবে না। আমরা আরেকটা জিনিস জানি যে তাদের হাতে দুর্নীতির লক্ষ লক্ষ কোটি টাকা আছে। এত টাকা আছে যে যখন তারা ক্ষমতায় তখনই পিআর ফার্ম বলেন, লবিস্ট ফার্ম বলেন, তারা কিন্তু ওগুলো নিয়ে বসেছিল। আর এখন তারা কি করছে, পালিয়ে গিয়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশে খুব সুখে শান্তিতে থাকতে দিবে, আমরা এটা আশা করি না। এবং সেই কারণে আমরাও যতটুকু দরকার অতটুকু অ্যাওয়্যার আছি। দেখেন, 2008-এর নির্বাচনটাকে আমি শুধু একটা বই রেফার করি সবসময়, প্রণব মুখার্জি বাবুর যে বইটা দ্য কোয়ালিশন ইয়েস, সেই বইটা আমার ছোট ভাই পড়েছে কিনা, আচ্ছা যদি পড়ে থাকেন তাহলে 1/11-এর সময় মইনুল আহমেদ কিভাবে ওখানে গেলেন, কি করলেন, তারপর যখন ফিরে আসলেন কি নির্বাচনটা হলো, কি আইডিয়াল নির্বাচনে আমাদেরকে কয়টা সিট দেয়া হলো, সে তো ওখানেই বলা আছে। কাজেই ওই নির্বাচনটাকে আমরা ধরছি না, কাজেই ওইটাকে সহ 4টা নির্বাচনী। এবং সেই সাথে ওই 2018-র যেটা বলা হলো সেটা তো রাতের ভোট শুধু যে হয়েছে তা না, এটা তো কোনো ভোটই হয় নাই। এটা তো যেটা 2018-র নিশিরাতের ভোট নামে যে বিশাল পরিচিতি যেটা পেল 2018-র ঠিক নির্বাচনের পরপর, যে চিটিং কয় রকম আর কি কি, সেটা খুব একটা ভালো উদাহরণ এই নির্বাচনগুলো আপনার ছিল। আরেকটা কথা হচ্ছে কি, এই যে গ্রেনেড হামলা মামলার যেই কথা এসছে 21শে আগস্টের, অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছিল, কিন্তু এটা আজকে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে যেই ওই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেই সাজা, এই মামলা যেহেতু সর্বোচ্চ আদালত থেকে এখন আজকে নিষ্পত্তি হয়েছে, আইনজীবী হিসেবে আমরা সেটা প্রত্যেকেই, আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সেটা মাথায় রেখেই কথা বলি। আর দেখেন, ভারতের আদানির সাথে আওয়ামী লীগ আমলের চুক্তি কিংবা হ্যাঁ বিদ্যুৎ, ওই যেই জিনিসগুলো হয়েছে, এখন বাংলাদেশ ভারতের সম্পর্ক আপনার অতীতে যেমন ছিল, হ্যাঁ এখন সেটা এটা কোনো খারাপ আমি সেটা বলছি না, বলছি যে মনস্তাত্ত্বিক কূটনৈতিক যে বিষয়গুলো আছে এবং সেই সাথে দর কষাকষির আমরা বলেছি বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মর্যাদা, এটা নিয়েই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এবং সেখানে কিন্তু সেখানে যেহেতু শেখ হাসিনার অবস্থান, পালিয়ে যখন চলে গেলেন উনি হেলিকপ্টারে করে, আবার বলেছেন ওনাকে নাকি টুঙ্গিপাড়া নিয়ে যাচ্ছিল। তো এই কথাগুলো বাংলাদেশের মানুষ কতটুকু এগুলো বিশ্বাসযোগ্য, সেই প্রশ্নটাও কিন্তু সাথে সাথে চলে আসে। এবং আজকে আমাদের সীমান্তে যে নিরাপত্তা, সীমান্ত যে কিলিং, সেটাও আমাদেরকে ব্যথিত করে, অতীতেও করেছে। একটা কিলিং, একটা ফেলানি, শুধু ফেলানি না, শত শত এই যে মানুষের আমাদের বন্ধুভাবাপন্ন স্বামী স্ত্রী, এগুলো বলার পরে আর কি। তো এই ইস্যুগুলো আসলে নির্ধারণ করবে আগামী দিনে আমাদের সাথে, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের রূপরেখা। আমি মনে করি একজন সামান্য রাজনৈতিক কর্মী হিসেবে যে এটা দেখবার জন্য আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ কিন্তু তাকিয়ে আছে। এখন এমন অসম কোনো কিছুতে আমরা যাচ্ছি না, আমাদের যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা এখন চোখে চোখে কথা বলছি, চোখে চোখ রেখে, যে হতে পারি আমরা ছোট দেশ, কিন্তু ভারত মালদ্বীপের সাথে কি করেছে,
ওখানে যে প্রেসিডেন্ট মুইজা যিনি এসছেন অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিয়ে, এবং নেপালে কি করেছে, এবং সেই সাথে শ্রীলঙ্কায় যেটা হয়েছে। কাজেই বন্ধুহীন একটা বড় রাষ্ট্রের চেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ছোট ছোট দেশগুলোকে নিয়ে এই এলাকার ভৌগোলিক যেই অবস্থান, আজকে আমাদের বড় দেশ এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে আঞ্চলিক স্থিতিশীলতার যেই ব্যাপারটা আছে এবং সেই সাথে আন্তর্জাতিক যেই বিষয়গুলো জড়িয়ে আছে, সবগুলোই আমি মনে করি একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, এবং দিস ইজ এ গ্লোবাল ভিলেজ নাও। কাজেই এই সময়ে এসে আমরা মাথা উঁচু করে কথা বলবো, এটাই স্বাভাবিক। অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, আপনি বলছিলেন যে সরকারের, আপনি প্রশংসা করছিলেন যে মন্ত্রীবর্গ এমন কোনো কথা এখনো বলেনি যে বেফাস কথা, যেটা খুব আলোচনার দাবি রাখে, কিংবা হানিমুন পিরিয়ড, পোস্ট হানিমুন পিরিয়ড সবটাই শেষ, কিন্তু ওভারঅল 6 মাসের বেশি সময় তারা পার করলেন, তাদের পারফরমেন্স কেমন মনে হচ্ছে? 6 মাসে ধরেন তো একটা সরকারকে মূল্যায়ন করা খুব কঠিন। এখানে যারা সরকার বিরোধী পার্লামেন্টে আছে অন্যরা, তারা এক বাক্যে বলে দেবে যে সরকার ব্যর্থ। বাংলাদেশে তো এটাই রাজনৈতিক কালচার। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে একটা হচ্ছে যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোনো মন্ত্রীদের আমি কোনো কোনো অপ্রয়োজনীয় বক্তব্য শুনিনি, এইটা একটা ভালো দিক। কিন্তু ওভারঅল দেশের নর্মাল অবস্থাও আপনার ইউনূসের আমলের মতো খারাপ হয়নি। মব অনেক কমে এসছে, যদিও একটা দুইটা আছে, এটাকে আরও মনোযোগ দিতে হবে। তবে আবারও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বিএনপি সরকার দ্বিধায় ভুগছে, এটা হচ্ছে আমার বক্তব্য। আরেকটা হচ্ছে যে আপা আজকে হয়তো কম সময়, আমি আরেকদিন আপার কাছ থেকে শুনতে চাই যে ভারতের কাছে শেখ হাসিনা কী কী জিনিস বিকিয়ে দিয়েছে, সেটার লিস্টটা হলে আমরা ফেরত আনতে পারি। ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশে একটা উগ্র ভারত বিরোধী রাজনীতি সবসময়ই ছিল। তবে শেখ হাসিনার একটা বক্তব্য আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যে তিনি বলেছিলেন ওদেরকে সব দিয়েছি, যা দরকার, যা চেয়েছে সব দিয়েছে, সারা জীবন মনে রাখবে, আমার কিছু চাই না, আমার কিছু দরকার নেই। নিষিদ্ধ আছে, বাইরে আছে, ভেতরে আছে, কোথায় আছে, তাদের কাছেও আপনার এই অনুষ্ঠান সবাই দেখে আমি জানি, তাদের কাছেও আমি জানতে চাই কি কি দিয়েছে। আমি তো দেশের নাগরিক, আমার তো জানার অধিকার আছে, অপ্রকাশ্যে কিছু আছে কিনা। কারণ ভারতের মুখের উপরে কথা বলা বাংলাদেশের ইতিহাস। আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব পালাম বিমানবন্দরে নেমে বাংলাদেশের মাটিতে পা দেওয়ার আগে 10ই জানুয়ারি ইন্দিরা গান্ধীকে প্রশ্ন করেছিল যে ভারত মুক্তিযুদ্ধে এত বড় অবদান, যে হোয়েন ইউর আর্মি উইল লিভিং মাই কান্ট্রি। ইন্দিরা গান্ধীও একটু হচকিয়ে গিয়েও, সেও নেহরুর মেয়ে, যোগ্য মহিলা, সে বলেছে ওয়েল এক্সেলেন্সি 17 মার্চ ইউর বার্থডে, দ্যাট ডে মাই আর্মি উইল লিভ ইউর কান্ট্রি। এবং 3 মাসের মধ্যে কোনো যুদ্ধে পরে কোনো মিত্রবাহিনীর সৈন্য চলে যায়, এটা বিরল ঘটনা। আপনি সমাজতান্ত্রিক বিশ্বে যতদিন ছিল, বহুদিন রেড আর্মিরা ছিল, বা এখনও সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা আছে। তো সুতরাং আমিও চাই একজন নাগরিক হিসেবে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো, কিন্তু আমার বাংলাদেশের স্বার্থকে মাথায় রেখে। আমি যদি এখন মনে করি যে ভারতের সঙ্গে আমি বিরোধী রাজনীতি করব, সেটা বিএনপির সিদ্ধান্তের ব্যাপার, সেটা বিএনপি তার রাজনৈতিক সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি চাই ভারত, পাকিস্তান, নেপাল সহ কোনো রাষ্ট্রের সঙ্গে আমরা উগ্রতা বা আমরা হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা না, আমার স্বার্থ বজায় রেখে, এবং যে ফাইটটা টেবিলে দেওয়া দরকার, ডিপ্লোম্যাটিক টেবিলে দেওয়া দরকার, প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী বৈঠকে। এবং আমি যেটা গতকালও দেখলাম, বর্তমান সরকার বলেনি যে প্রধানমন্ত্রী ভারত যাবে না। একটা তো আপনার রাজনৈতিক বক্তব্য থাকে, সেটা তো লোকালদেরকে, ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সিকে করে, সেটা ভারতও করে। ওই যে ভারতের বর্তমান মুখ্যমন্ত্রীরা অনেক কথা বলে। আবার এটাও তো বিএনপি সরকারকে মাথায় রাখতে হবে যে এটা যেন না মনে হয় যে নাহিদ ইসলাম বলছে যে আপনি এই দুইটা দাবি না করে ভারত যেতে পারবেন না। নাহিদ ইসলামরা তো আর বিএনপি চালায় না, বা বর্তমান সরকার চালায় না। ভারতের সঙ্গে বা আজকের বিশ্বে সবসময় আলোচনার টেবিল হচ্ছে সমাধানের অথবা মতনৈক্যের পথ। ঠিক আছে, উই হ্যাভ এগ্রিড টু নট টু ডিসএগ্রি, এইটা হচ্ছে ব্যাপার। কারণ আপনার ভারতের যেরকম আমাদের ভারতের বিভিন্ন সহযোগিতা দরকার, ভারতেরও আমাদের বিভিন্ন সহযোগিতা দরকার। কারণ ভারত চায় না যে আমাদের এই বাংলাদেশ ব্যবহৃত হয়ে কোনো তাদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন দেওয়া। এবং সেইটা তো কোনো গভর্নমেন্ট অফিসিয়ালি বলেও না, কোনো গভর্নমেন্টই বলে না যে হ্যাঁ আসো বিচ্ছিন্নতাবাদী, আমরা তোমাদের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করব। প্লাস যে বিষয়টা
আমরা অ্যাভয়েড করার সুযোগ নাই, সেটা হচ্ছে সাংঘাতিক জঙ্গিবাদের একটা বৈশিষ্ট্য আমরা দেখছি। এই যে প্রেশার কুকার বোম, পাইপলাইন বোম, এগুলো পুলিশের এক্সপার্টরাই বলছে যে এগুলো আপনার ওই জয়সে মোহাম্মদ বা এরা ছাড়া নাই, এবং ইউনুসের জামানায় অবাধে পাকিস্তানের জঙ্গিরা আসা যাওয়া করেছে। আমি জানি না এখন আসা যাওয়া করছে কিনা। তো সুতরাং আমাদের জঙ্গিবাদ, এবং মনে রাখতে হবে বিএনপি কিন্তু 2001 থেকে 6 এই জঙ্গিবাদকে তারা প্রথমের দিকে অস্বীকার করলো, পরে বিএনপি তাদের গ্রেপ্তার করে বিচার যত্ন শুরু করেছিল। আমরা নিশ্চয়ই ভুলে যাইনি তদানীন্তন বিএনপি জোট সরকারের মন্ত্রী মতিউর রহমান নিজামীর উক্তি, বাংলা ভাই মিডিয়া সৃষ্টি, অথচ বাংলা ভাইকে বিএনপি সরকার পরে গ্রেপ্তার করেছে। কাজেই জঙ্গিবাদ গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, পবিত্র ইসলাম ধর্মের শত্রু। ইসলামী স্কলারও সারা বিশ্বে বলে যে জঙ্গিবাদ কখনো ইসলামের মতবাদ না। আর আপার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলি, আপা 2008-এর নির্বাচনকে যেরকম গুনছেন না, এটা ওনার অধিকার, কিন্তু আমি 2008-এর নির্বাচনকে বৈধ নির্বাচন মনে করি। এখন ধরেন ইতিহাস হয়তো 10 বছর পরে এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে অনেক কিছু বের হবে। অলরেডি তো জামাত বিভিন্ন জায়গায় বলছে, ইভেন বিএনপিরাও অনেক জায়গায়, বিএনপি যারা হেরে গেছে তারাও বলছে এই নির্বাচনে কারচুপি করেছে। তো নির্বাচন নিয়ে দ্বন্দ্ব থাকে, কিন্তু মোটা দাগে আর যেটা আপনি আমাদের আইনের ভাষায় বলে কি, হ্যাঁ আইনের ভাষায় বলে কি, আপনি অপরাধের বিচার করবেন যারাই ফৌজদারি অপরাধ করেছে। কিন্তু আপনি 18 কোটি মানুষকে নিয়ে দেশ গড়তে চান, তা আপনি 5 থেকে 6 কোটি মানুষের রাজনৈতিক অধিকারকে হরণ করে দেশে ঐক্য হবে না। এই কাজ আওয়ামী লীগও করার চেষ্টা করেছিল, যদিও বিএনপিকে নিষিদ্ধ করেনি, কিন্তু বিএনপিকে বাদ দিয়ে দেশ চালাতে চেয়েছিল, পারেনি। আমি বলছি না যে এর মানে আওয়ামী লীগের যত অভিযোগ আছে দুর্নীতির, হত্যা, খুনের, সেটার আপনি বিচার করেন, আরো স্বচ্ছ বিচার করেন, কিন্তু আপনি একটা 5-6 কোটি বা 4 কোটি জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকারকে আপনি, এবং এটা বিএনপি প্রথমে এই দাবির সঙ্গে একমত ছিল না। আমার স্পষ্ট মনে আছে অন্তর্বর্তী সরকারের সময় ফখরুল ইসলাম আলমগীর সাহেব তদানীন্তন মহাসচিব বলেছে, কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। আমরা জঙ্গিবাদ, মৌলবাদ এগুলোর কথাবার্তা শুনছি কয়েকদিন ধরে, তবে একটা জিনিস কি, বাংলাদেশের মানুষ আমরা ধর্মভীরু, 90% বেশি মুসলমান, আমরা ধর্মান্ধ নই। কাজেই এখানে যে এই রকম হঠাৎ করে একদম যে একটা জঙ্গিবাদের উত্থান হবে, এটা ভাববার এই মুহূর্তে কোনো কারণ নেই। সেই সাথে এই ধরনের এজেন্ডা আঞ্চলিকভাবে কিংবা অন্যান্য বিভিন্ন সময়ে ক খ গ ঘ নানান রকম অ্যাপারেটাস এখানে যারা অ্যাক্টিভ থাকে, গোয়েন্দা টোয়েন্দা, তারা এগুলো বাজারে দিয়ে দেখে, যাচাই বাছাই করে আর কি। কারণ তারা তো আলটিমেটলি তাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো তারা ফুলফিল করতে চায়। কাজে এগুলো সব কিছু মাথায় রেখে আঞ্চলিক আন্তর্জাতিক বিষয়গুলো যে এটা নিয়ে এই মুহূর্তে চিন্তার আমরা ওই রকম কিছু দেখি না। এখন আমি একটু মনে করিয়ে দেই যে আওয়ামী লীগ বিভিন্ন সময়ে ছোট ছোট করে যে কি ভারতকে সুবিধা দিয়েছে। ট্রানজিট করিডোর সুবিধা দিয়েছিল, নৌ সড়ক ট্রানজিট, যে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পরিবহনের জন্য বাংলাদেশের ভূখণ্ড বন্দর, বিশেষ করে চট্টগ্রাম ও মংলা এবং সড়ক ও নদীপথ ব্যবহার করে পূর্ণ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছিল। রেল ট্রানজিট দেওয়া হয়েছিল, আওয়ামী লীগ দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতের গেদে থেকে হাসিমারা পর্যন্ত মালবাহী ট্রেন এবং সেই সাথে বন্দর এবং উপকূলীয় যে সুবিধা, চট্টগ্রাম মংলা বন্দর ব্যবহার করবার যে সুবিধা, ভারতীয় ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর, এগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়েছিল। এবং উপকূলীয় যে পর্যবেক্ষণ, বাংলাদেশের উপকূলে ভারতের তৈরি যে রাডার সিস্টেম আছে স্থাপনের মাধ্যমে বঙ্গোপসাগরের কৌশলগত বাণিজ্যিক সমুদ্র সীমার নজরদারির ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাণিজ্য, বিদ্যুৎ সরবরাহ সহ ডিজেল পাইপলাইন, ভূখণ্ড সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিনিময়, স্থল সীমান্ত চুক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা সহযোগিতা সহ আওয়ামী লীগ বিভিন্ন সময় ভারতের সাথে এই ধরনের যেই চুক্তিগুলো করেছে সেগুলো আমাদের দেশের পক্ষে না, সেগুলো আমাদের দেশের 18 কোটি মানুষের পক্ষে না। কাজেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এটা ধরে রেখেই আমরা আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে চলব এবং সেই সাথে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এটাকে আমরা সমুন্নত রাখব। আর আবারও বলি, যেহেতু 2008-এর নির্বাচন নিয়ে অত্যন্ত এই রকম খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ভারতের রাষ্ট্রপতি একেবারে থর একজন রাজনীতিবিদের বই
রেফার করলাম, এটাকে আমলে নিতে হবে। মানে এটাকে একেবারে ফেলে দেওয়ার মতন কোনো সুযোগ কারো আছে এটা আমি মনে করি না একজন রাজনৈতিক কর্মী হিসেবে। ভবিষ্যতে সেটা বিচার করবে, সেটা ঠিক। এবং সেই সাথে যে নির্বাচনটা 26-এ হয়েছে এটা নিয়ে যে এখন কেউ কোনো কথা সেটা বাদ কি বাদ বলতে পারে, কিন্তু আলটিমেটলি যে এটা যে একটা ইনক্লুসিভ এবং ফেয়ার নির্বাচন হয়েছে এটা নিয়ে কেউ কোনো রকম সত্যিকার অর্থে যে একটা অভিযোগ কিংবা অনুযোগ শুধু না, তথ্য প্রমাণ সহ আজ পর্যন্ত আনতে পারেনি। যদি ভবিষ্যতে আনে তখন আমরা সেটা বলবো।